আসসালামু আলাইকুম। বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের আজকের যে ক্লাস, এই ক্লাসটা পরিমিতির একটা অধ্যায় 16.2 চতুর্ভুজের ক্ষেত্রফল এর উপর। তো আমরা সবাই জানি চতুর্ভুজ বলতে কাদেরকে বুঝি, যে চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আমরা কি বলে থাকি, চতুর্ভুজ। যেমন এই কিছু চতুর্ভুজ সম্পর্কে আমরা পরিচিত: আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামন্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম। এই যে চতুর্ভুজ, এদের ক্ষেত্রফলগুলো আমরা বের করা শিখব। তার মধ্যে কিছু ক্ষেত্রফল আমরা আগে থেকেই জানি, যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে বের করা যায়, সামন্তরিকের ক্ষেত্রফল কিভাবে বের করা যায়, এগুলো আমরা আগে থেকেই জানি। এখানে এসে হয়তো কিছু নতুন হবে, সেটা হচ্ছে যেমন রম্বস বা ট্রাপিজিয়াম। এগুলো আমরা এই অধ্যায়ে এসে শিখব। তো আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে আজকের ক্লাসটা করবা এবং প্রত্যেকটা এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে, সূত্রগুলো নিজেরা খুব ভালোভাবে শিখে নিবে, ঠিক আছে? তো দেখো, আমরা আজকে প্রথম যে চতুর্ভুজ সম্পর্কে জানবো সেটা হচ্ছে আয়তক্ষেত্র। তো আমরা আয়তক্ষেত্রের সূত্র সংজ্ঞা জানি যে চতুর্ভুজের দুই বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটা কোণ সমকোণ, তাকে আমরা মূলত আয়তক্ষেত্র বলে থাকি। তো দেখো, এখানে চিত্রের মধ্যে ABCD হচ্ছে একটা আয়তক্ষেত্র, যার দৈর্ঘ্যটাকে আমরা ধরে নিচ্ছি A, দৈর্ঘ্যটা A এবং প্রস্থটা হচ্ছে B। যদি হয় তাহলে আয়তক্ষেত্র ABCD, এই যে এখানে যে আয়তক্ষেত্রটা আমরা চিত্রটা অঙ্কন করা আছে, ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, যেখানে A হচ্ছে কি আমাদের দৈর্ঘ্য আর B হচ্ছে আমাদের জন্য প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবং এখানে দেখো, আমরা একটা কর্ণ অঙ্কন করে রাখছি, যে কর্ণটার নাম হচ্ছে AC, এবং এই কর্ণের দৈর্ঘ্যটাকে আমরা এখানে ধরতেছি D। তাহলে যদি কোনো একটা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করার আগে, তাহলে সেক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে যে কর্ণের দৈর্ঘ্য, ফর্মুলা হচ্ছে D হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার, মানে A স্কোয়ার প্লাস B স্কোয়ার, যেখানে A হচ্ছে দৈর্ঘ্য আর B হচ্ছে প্রস্থ। কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার। এরপরে হচ্ছে আমাদের যে চতুর্ভুজ, সেই চতুর্ভুজটা হচ্ছে বর্গক্ষেত্র। তা আমরা সবাই বর্গক্ষেত্রের সংজ্ঞা জানি যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহুই সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ, তাকে আমরা বর্গক্ষেত্র বলি। তো এরকম একটা বর্গক্ষেত্র দেখো, যেখানে আমরা নিয়ে নিছি ABCD একটা বর্গক্ষেত্র, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেখো A। তাহলে যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য A হয়, তাহলে ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে A স্কোয়ার, মানে বাহুর দৈর্ঘ্যের উপর কি হবে দেখো, স্কোয়ার। অর্থাৎ ধরো একটা বর্গক্ষেত্রের দৈর্ঘ্য তোমাকে 10 দিয়ে দিছে, তাহলে তার ক্ষেত্রফল হবে 10-এর উপর কি হবে, স্কোয়ার। অর্থাৎ যাই দৈর্ঘ্য থাকবে তার উপর আমরা স্কোয়ার দেবো। ঠিক এখানেও দেখো একটা কর্ণ আছে AC, যার কর্ণের দৈর্ঘ্যটাকে আমরা D বিবেচনা করতেছি। তখন সেই কর্ণ বের করার ফর্মুলা হচ্ছে √2 বা √2a, যেখানে A মানে হচ্ছে কি, এই যে দেখো, A মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এরপরে যে চতুর্ভুজটা আমাদের, সেই চতুর্ভুজটা হচ্ছে সামন্তরিক। তো সামন্তরিকের ক্ষেত্রফল বের করার জন্য দুইটা পদ্ধতি থাকে, অর্থাৎ দুই ধরনের তথ্য তোমাকে দেওয়া থাকবে। তো ওই হিসাবে তোমাকে ক্ষেত্রফল চিন্তা করতে হবে। যেমন প্রথম যে তথ্যটা যদি দেওয়া থাকে এভাবে, যে কোনো একটা সামন্তরিকের যদি ভূমি আর উচ্চতা দেওয়া থাকে, মূলত আমরা আমাদের পূর্ব শ্রেণী, মানে আগের ছোট ক্লাস বা আগের শ্রেণীতে আমরা এই সূত্রটাই বেশি ব্যবহার করছি, যে সামন্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। তো দেখো, এখানে আমরা এই সামন্তরিকের ভূমিটাকে কি বলতেছি, B, এবং এই শীর্ষবিন্দু থেকে এই বাহুর ওপর বা ভূমির ওপর অঙ্কিত লম্বটাকে আমরা বলতেছি H, দৈর্ঘ্যটাকে। তাহলে সেক্ষেত্রে সামন্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, যদি তোমাকে সামন্তরিকের ভূমি আর কি দেওয়া থাকে, উচ্চতা দেওয়া থাকে। এটা ছাড়াও আরও একটা তথ্য তোমাকে দিয়ে দিতে পারে, সে তথ্যটা হচ্ছে দেখো, যদি কর্ণের দৈর্ঘ্য, এবং দেখো আরেকটা তথ্য যেটা দেওয়া থাকবে, সে তথ্যটা হচ্ছে এরকম, যে যদি কর্ণের দৈর্ঘ্য, একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকবে এবং ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। আসলে ব্যাপারটা কি আমি তোমাকে দেখাচ্ছি তোমাদের। দেখো, এই হচ্ছে একটা সামন্তরিক, যার একটা কর্ণ আমরা বিবেচনা করতেছি AC, এই কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে D।
এই কর্ণের একটা বিপরীত শীর্ষবিন্দু, ধরো এই কর্ণের বিপরীত শীর্ষবিন্দু আমরা ডি, অথবা তুমি চিন্তা করতে পারো বি। এই যে কোনো একটা বিন্দু থেকে অঙ্কিত এই কর্ণের ওপর অঙ্কিত যে লম্ব, সেই লম্বটাকে আমরা কি বিবেচনা করতেছি? এইচ। যদি আমাদের দেওয়া থাকে একটা কর্ণ এবং ওই কর্ণের ওপর কর্ণের বিপরীত শীর্ষবিন্দু থেকে অঙ্কিত যদি লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে ওই সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে কর্ণের দৈর্ঘ্য ইন্টু ওই লম্বের দৈর্ঘ্য, অর্থাৎ ডি ইন্টু এইচ। কর্ণের দৈর্ঘ্য, যেখানে ডি মানে হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, এই যে এখানে আমাদের এখানে দেওয়া আছে যে কর্ণের দৈর্ঘ্য, এই কর্ণের দৈর্ঘ্যটাকে আমরা ডি ধরলাম, আর লম্বের দৈর্ঘ্যটা যদি দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা যদি এইচ বিবেচনা করি, তাহলে ক্ষেত্রফল হচ্ছে ডি ইন্টু এইচ। ওকে, এরপরে যে চতুর্ভুজ আমাদের, সেই চতুর্ভুজটা হচ্ছে রম্বস। তো রম্বস কাকে বলে? আমরা জানি যে চতুর্ভুজের সবগুলো বাহুই সমান কিন্তু কোনো কোণই সমকোণ না, তাকে আমরা মূলত রম্বস বলে থাকি। তো রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে তার কর্ণ দুইটার গুণফল নিয়ে আমরা কাজ করব। ধরো একটা রম্বসের আমরা তো জানি যে দুইটা কর্ণ, একটা এসি কর্ণ আর একটা হচ্ছে বিডি কর্ণ। তো ধরে নিচ্ছি এসি কর্ণটা হচ্ছে D1 আর বিডি কর্ণ যেটা সেটা হচ্ছে ধরলাম দৈর্ঘ্যটা D2। তাহলে রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু D1 ইন্টু D2, অর্থাৎ কর্ণদ্বয়ের গুণফল। ঠিক আছে, এরপর লাস্ট একটা আমরা চতুর্ভুজ সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়াম আমাদের পরিচিত, কারণ আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করার সময় ট্রাপিজিয়াম ব্যবহার করছিলাম, যে চতুর্ভুজের দুইটা বাহু সমান্তরাল আর বাকি দুইটা বাহু যদি অসমান্তরাল হয় তবে সেই চতুর্ভুজটাকে আমরা ট্রাপিজিয়াম বলি। তো এখানে দেখো একটা ট্রাপিজিয়াম আছে, দেখো এ বি সি ডি। এখানে এ বি আর সি ডি এই দুইটা বাহু পরস্পর সমান্তরাল। ঠিক আছে, তাহলে যে দুইটা বাহু পরস্পর সমান্তরাল, যেমন একটা বাহু এ বি, তাহলে এ বি এর দৈর্ঘ্যটাকে আমরা বিবেচনা করতেছি এ, বিসি এর দৈর্ঘ্যটা সিডি এর দৈর্ঘ্য এটাকে বিবেচনা করতেছি ডি, অর্থাৎ সমান্তরাল বাহু দুইটার দৈর্ঘ্য একটা এ আর একটা বি। আর এই দুটো সমান্তরাল বাহুর যে মধ্যবর্তী যে দূরত্ব বা লম্ব দূরত্ব সেটাকে আমরা বিবেচনা করতেছি এইচ। ঠিক আছে, এই যে দেখো এই একটা সমান্তরাল বাহু থেকে এই সমান্তরাল বাহুর যে দূরত্ব তাকে আমরা বিবেচনা করছি এইচ। তাহলে এইগুলো তথ্য যদি আমার জানা থাকে তাহলে একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এইচ মানে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ভাগ 2, এইচ ইন্টু এ প্লাস বি বাই 2। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি এই অধ্যায়ের কিছু চতুর্ভুজের সূত্র। আশা করি তোমরা এই সূত্রগুলো সবাই খুব ভালোভাবে নিজের মধ্যে আত্মস্থ করতে পারবা, এবং এখন আমরা এই সূত্রগুলোকে প্রয়োগ করা শিখব। দেখো এই অধ্যায়ের যে সূত্রগুলো আমরা শিখলাম ওই সূত্রগুলোকে কাজে লাগাবো আমরা। প্রথম যে অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, এই অধ্যায়ের উদাহরণ 9। প্রশ্নটা আমরা একটু পড়ে দেখি কি বলছে। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2000 বর্গমিটার, ঠিক আছে, এবং এর দৈর্ঘ্য যদি 10 মিটার কম হতো, দৈর্ঘ্য আসলে এখানে 10টা আগে হওয়ার কথা ছিল, 10 মিটার কম হতো, তাহলে এটি একটা বর্গক্ষেত্র হতো। যেমন আমি যদি একটু তোমাকে পুরো ব্যাপারটাকে একটু বোঝানোর চেষ্টা করি যে আসলে প্রশ্নটার মধ্যে কি বলা হয়েছে। দেখো এই হচ্ছে ধরো একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, ঠিক আছে। এখন এই দৈর্ঘ্যটাকে যদি আমি কিছুটা কমায় দিই, ধরো এই এতটুকু করে ফেলছি সাপোজ, এখন ধরো এই হচ্ছে আমাদের ক্ষেত্রটা, তাহলে এটা দেখতে অনেকটা বর্গক্ষেত্রের মতো মনে হচ্ছে না? তাহলে এই জন্য এটাই বলছে যে তার দৈর্ঘ্যটাকে যদি আমরা 10 মিটার কমায় ফেলি তাহলে সে দেখতে অনেক একটা বর্গক্ষেত্রের মতন হয়ে যাবে। তাহলে শর্ত হচ্ছে এই বর্গক্ষেত্রের কিন্তু আবার প্রত্যেকটা বাহুই সমান, অর্থাৎ এটার প্রস্থ যা এটার দৈর্ঘ্য ঠিক তাই হবে। এই বেসিকটাই আমরা এখানে কাজে লাগানোর চেষ্টা করব। দেখো তাহলে তার বলেছি তার দৈর্ঘ্য যদি 10 মিটার কম হতো তাহলে সে একটা বর্গক্ষেত্র হতো, তাহলে সেই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ কত নির্ণয় করতে বলছে। তো এটা করার জন্য আমরা শুরুতেই ধরে নিচ্ছি, আমি একটু শর্ট করে লিখবো, তোমরা উদাহরণ থেকে বাংলা কথাগুলো একটু বিস্তারিত দেখে নেবা। যে দৈর্ঘ্যটাকে আমি ধরে নিচ্ছি এক্স, আর প্রস্থ যে সেই প্রস্থটাকে ধরে নিচ্ছি ওয়াই। তাহলে যদি আমার হাতে দৈর্ঘ্য আর প্রস্থ থাকে আমরা কি বের করতে পারি? আমরা জানি তার ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে। ওকে, তো আমার হাতে দৈর্ঘ্য আর ক্ষেত্রফল চলে আসছে। এখন প্রথম শর্ত মতো কি আমরা বলতে পারি যে এই ক্ষেত্রফলের মান আসলে আমার জানা, সেটা কি? এই ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হচ্ছে 2000 বর্গমিটার। আমরা এখান থেকে একটা শর্ত পেয়ে গেলাম। তাহলে দ্বিতীয়, যেহেতু চলক দুইটা, তাহলে আমাকে শর্ত দুইটা দেওয়া থাকবে। বলছে কি দৈর্ঘ্য যদি 10 মিটার কম হয়, তাহলে আগে দৈর্ঘ্য কত ছিল? এক্স, যদি আমি 10 মিটার কমায় ফেলি
তাহলে বলছে সেটা একটা বর্গক্ষেত্র হবে। তাহলে বর্গক্ষেত্র হলে তো তখন আর দৈর্ঘ্য আর প্রস্থ হবে না, সবই তো একই হবে, দৈর্ঘ্যই হবে সব। অর্থাৎ তখন ওয়াই এর মানও x-10 সমান হবে, যেহেতু আমাদের সে এখন একটা বর্গক্ষেত্রের নিয়ে আচরণ করতেছে। তাহলে এখান থেকে আমরা এক্সের একটা মান পাই, এক্স ইজিক্যাল টু হচ্ছে ওয়াই প্লাস 10। এটা আমরা 2 নং ইকুয়েশন দিলাম। এই 2 নং ইকুয়েশনের এক্সের মানটা এখানে কোথায় বসায় দিব? 1 নংয়ে। আচ্ছা দেখি আমরা 1 নংয়ে এক্স ইজিক্যাল টু ওয়াই প্লাস 10 বসিয়ে, তাহলে 1 নং ছিল এক্স ছিল এক্স ওয়াই, তাহলে ওয়াই প্লাস 10 ইন্টু ওয়াই ইজিক্যাল টু আমরা বলতে পারি 2000। তাহলে আমরা গুণ করতেছি ওয়াই স্কোয়ার প্লাস 10 ওয়াই মাইনাস, এবার সেটা প্লাস চলে আসলে মাইনাস 0। তাহলে এখন এখানে কি করতে হবে? মিডল টার্ম। আমরা মিডল টার্ম জানি যে 40 আর 50 গুণ করলে হয় 2000, যোগ বিয়োগ করলে হবে 10। তাহলে আমরা বলতে পারি 50y মাইনাস 40y, 50 থেকে 40 বিয়োগ, ইজিক্যাল টু 0, বা y যদি কমন নেই তাহলে y প্লাস 50 মাইনাস এখান থেকে 40 কমন যায়, 40y প্লাস 50 ইজিক্যাল টু হচ্ছে 0। ঠিক আছে, তারপর দেখো কি থাকলো, y প্লাস 50 ইন্টু ওয়াই মাইনাস 40 ইজিক্যাল টু হচ্ছে 0। তো এখান থেকে আমি সরাসরি লিখে দিলাম, একটা y এর মান পাই -50 আর একটা y এর মান পাচ্ছি হচ্ছে 40। ঠিক আছে, এখন এই মানটা গ্রহণযোগ্য নয়, এটা বাদ দিয়ে দিচ্ছি আমরা। কেন? দৈর্ঘ্য বা প্রস্থ কখনো ঋণাত্মক হতে পারে না। তো এই যে আমাদের অরিজিনাল মান, এটা আমরা গ্রহণ করতেছি না, এটা ক্রস করে দিচ্ছি, এটা নিচে লিখে দেবো এই মান গ্রহণযোগ্য নয়। তাহলে y এর মান কত আসতেছে? 40। এই y এর মানটা যদি আমি এখানে এনে বসাই দিই, তাহলে দেখো তো আমাদের প্রস্থ y এর মান যদি 40 এখানে বসাই দিই, তাহলে আমাদের x এর ভ্যালুটা বের হয়ে যাচ্ছে। সেটা কত? 2 নংয়ে মান বসাই পাই, x ইজিক্যাল টু হচ্ছে 40 প্লাস 10 ইজিক্যাল টু হচ্ছে 50। অর্থাৎ এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 50 আর প্রস্থ হচ্ছে কত? 40। খুব ইজি এবং খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুব ভালো করে এই অঙ্কটা করবা। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। যদি না বুঝে থাকো তাহলে ভিডিওটা আরেকবার একটু টেনে দেখো। এখন আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে উদাহরণ 10। এটাও খুব ভালো একটা অঙ্ক এবং এই অঙ্কটা আমাদের অষ্টম শ্রেণীর অঙ্কগুলোর সাথে একটু মিলবে। অষ্টম শ্রেণীর অধ্যায় 3 পরিমাপ যে অধ্যায়টা ছিল, যে রাস্তা থাকার যে অঙ্কগুলো, দেখো বলতেছে বর্গাকার একটি মাঠের ভেতরের চারদিকে, ভেতরের যদি থাকে, আমরা জানি আমাদের ক্লাস 8-এর সূত্র ছিল, যদি ভেতরে থাকে তাহলে রাস্তা বাদে হবে, আর যদি বাইরে থাকে তাহলে রাস্তা সহ হবে। তাহলে এখানে আমাদের ভেতরে বলছে, তো আমরা একটু বর্গাকার একটা ক্ষেত্র এঁকেই ফেলি। ধরো এই হচ্ছে একটা বর্গাকার ক্ষেত্র, যার ভেতরের চারদিকে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। এই যে এই রাস্তার চওড়া হচ্ছে কত মিটার? 4 মিটার। এদিকেও 4 মিটার, সব দিকে কত মিটার করে আছে? 4 মিটার করে চওড়া একটা রাস্তা আছে। ঠিক আছে, তো বলতেছে যদি রাস্তার ক্ষেত্রফল যদি 1 হেক্টর হয়, এখন প্রশ্ন হচ্ছে হেক্টর কি? ক্ষেত্রফল পরিমাপের একটা একক হচ্ছে হেক্টর। অনেক বড় যদি কোনো একটা জায়গা হয় তখন সেক্ষেত্রে আমরা হেক্টরকে ব্যবহার করে থাকি। তো হেক্টর যদি হয়, তবে রাস্তা বাদে মাঠের ভেতরের ক্ষেত্রফল, অর্থাৎ এই রাস্তাটা বাদ দিলে ভেতরের যে আমরা বর্গটা দেখতে পাচ্ছি না, এই বর্গটার ক্ষেত্রফল কত সেটা বের করতে বলছে। তো আমরা শুরুতে একটু বলে নেব যে এই যে শুরুতে বর্গক্ষেত্রের যে দৈর্ঘ্য ছিল, সেই দৈর্ঘ্যটা কত ছিল? x। এটা আমাদের দেওয়া নাই, আমরা এটা ধরে নিচ্ছি, যে ধরি বর্গাকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে x। ঠিক আছে, তাহলে সুতরাং এই বর্গাকার মাঠের ক্ষেত্রফল কি হবে? তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল হবে, আমরা জানি ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্যের উপর কি হবে? স্কোয়ার। এককগুলা একটু দিয়ে নিব। আচ্ছা আমি দিয়ে নিচ্ছি, আমি ইংরেজিতে দিয়ে নিচ্ছি, তোমরা একটু বুঝে নেবা, মিটার, বর্গ মিটার। ঠিক আছে, এখন দেখার বিষয় হচ্ছে এখানে যে এককটা হচ্ছে মিটার, আমিও ব্যবহার করছি মিটার, বাট এই ক্ষেত্রফলটা হচ্ছে হেক্টর। তাহলে হেক্টর একক তো 1 থাকা লাগবে। তাই আমরা এই জন্য কী করতেছি, বলবো যে আমরা জানি যে 1 হেক্টর, আমরা যারা জানি না তারা জেনে নাও এখন, 1 হেক্টর সমান সমান হচ্ছে 10,000 বর্গ মিটার। 10,000 বর্গ মিটার, এটা আমাদের জানা দরকার, আমরা জেনে নিচ্ছি 1 হেক্টর সমান হচ্ছে 10,000 বর্গ মিটার। এখন যেহেতু রাস্তা ভেতরে আছে, তাহলে এখন আমরা বলবো রাস্তা বাদে তার দৈর্ঘ্য কত? রাস্তা বাদে দৈর্ঘ্য
তো দৈর্ঘ্য হচ্ছে রাস্তা আগে কত ছিল, পুরা দৈর্ঘ্যটা কত ছিল এক্স, বাদ যেহেতু বলতেছি তাহলে বিয়োগ 4 × 2, কারণ দুই দিকেই রাস্তাটা আছে তাই মিটার। তাহলে এটা হচ্ছে কত x - 8 মিটার। এখন আমরা এটার ক্ষেত্রফলটা বের করব। তাহলে সুতরাং রাস্তা বাদে এই বর্গাকার মাঠের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্যের উপর কি হবে স্কোয়ার। তাহলে এটাকে স্কোয়ার করলে কি হবে a স্কোয়ার a - b হোল স্কোয়ার, সূত্র হচ্ছে a স্কোয়ার - 2ab + b স্কোয়ার, এত বর্গ মিটার। ঠিক আছে, এখন আমরা কি বের করব, এই ভেতরের জায়গাটুকুর ক্ষেত্রফল কত হবে সেটার বের করার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা, তো আমরা চাইলে এই অংশটুকু না করলেও হবে, যদি মন ইচ্ছা করো যে না আমি এটা করবো না, না করলেও সমস্যা নেই, আমরা পরে এটা করলে হবে। এখন প্রশ্ন মতে হচ্ছে এই যে পুরা যে ক্ষেত্রটা আমরা এখানে দেখতে পাচ্ছি বর্গের, পুরা ক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কোয়ার বিয়োগ, যদি আমি রাস্তাটাকে বাদ দিয়ে দিই, অর্থাৎ পুরা ক্ষেত্রটা থেকে যদি আমি রাস্তাটাকে শুধু বাদ দিয়ে দিই তাহলে ভেতরের অংশটুকু থাকবে। এই জন্য দেখো আমি রাস্তার ক্ষেত্রফলটাকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে ইজিক্যাল টু হবে 10,000। ওকে, তাহলে যদি আমি এখন এই অংশটুকুর মধ্যে কিন্তু আমাদের কাজ কিন্তু খুব, তো আমরা এখানে কি করতেছি, আবার আমি রিপিট করতেছি যে পুরা ক্ষেত্রটা থেকে রাস্তার ক্ষেত্রফলটাকে ভেতরের যে ক্ষেত্রফলটা ভেতরের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটাকে আমি বাদ দেওয়ার চেষ্টা করতেছি। বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল পাবো, কারণ আমাকে এখানে প্রশ্নের মধ্যে রাস্তার ক্ষেত্রফলটা দেওয়া আছে। আচ্ছা, তো এখন আমরা এখানে কাজ করি। দেখো এক্স স্কোয়ার মাইনাস, এটার সূত্র কী ছিল ওই যে আমি আগেই করে রাখছিলাম, 16x + 64 = হচ্ছে 10,000। তো এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 16x - 64 = 10,000। তো এক্স স্কোয়ার কাটা, তো এখান থেকে যদি আমরা সমাধান করি এক্সের মান চলে আসবে 629। একবারে আমি লিখে দিলাম। তাহলে আমি আবার রিপিট করতেছি, কি করছি, পুরা ক্ষেত্রটা থেকে আমি ভেতরের এই ক্ষেত্রফলটাকে যদি বাদ দিয়ে দেই তাহলে রাস্তার ক্ষেত্রফল পাবো। কেন রাস্তার ক্ষেত্রফল বের করতেছি, কারণ আমার উদ্দীপকের মধ্যে রাস্তার ক্ষেত্রফলটা দেওয়া আছে। তাই আমি কি করছি, এই যে পুরা বর্গক্ষেত্র থেকে ভেতরের ছোট বর্গটার ক্ষেত্রফলটাকে বাদ দিয়ে কার মান পাচ্ছি রাস্তা, এই জন্য আমরা ইকুয়াল 10,000 লিখছি। তো এক্সের মান আমাদের বের হয়ে গেছে, কিন্তু প্রশ্নে কি চাইছে, এটা চাই নাই। প্রশ্নে চাইছে হচ্ছে আমার এই যে ভেতরের জায়গাটুকুর ক্ষেত্রফল। দেখো ভেতরের এই জায়গাটুকুর ক্ষেত্রফল হচ্ছে যে x - 8 হোল স্কোয়ার। তো আমরা এখন শুধুমাত্র এখানে মানটা বসা দিলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যায়। তো দেখো তাহলে সুতরাং ভেতরের ক্ষেত্রফল হবে x মাইনাস ছিল, তো এখানে 629, এক্সের মান হচ্ছে 629 - 8 হোল স্কোয়ার। তো এখান থেকে 629 থেকে 8 বিয়োগ করলে 621। তো এটাকে স্কোয়ার করলে যেটা হবে সেটাই আনসার। ঠিক আছে, এটা তোমরা নিজেরা করে নিবা। তো এই হচ্ছে আমাদের উদাহরণ 10, খুবই সহজ একটা অঙ্ক। খুব আমাদের আগের শ্রেণীতে এগুলো করানো হয়েছিল এই ধরনের অঙ্ক, তো এই জন্য তোমাদের খুব বেশি সমস্যা হবে না। তারপর যদি সমস্যা হয় অবশ্যই ভিডিওটা একটু রিপিট করবা, আশা করি বুঝতে পারবা। দেখো এখন যে অঙ্কটা হবে সেটা উদাহরণ 13, রম্বসের একটা অঙ্ক। তো আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো দেখো এইখানেও একটা রম্বসের কথা বলছে যার একটা কর্ণ দেওয়া আছে। তো আমরা একটু একটা রম্বস এঁকে ফেললাম। ধরো দেখতে অনেকটা রম্বসের মতন হবে, এই যে এটা একটা রম্বস, যার নামও দিয়ে দিচ্ছি আমরা এ বি সি ডি, একটা রম্বস যার কর্ণ হচ্ছে দুইটা, একটা এসি কর্ণ আর একটা কর্ণর নাম হচ্ছে বিডি কর্ণ। এই দুইটা কর্ণ পরস্পরকে এরা ও বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, আর আমাদের একটা উপপাদ্য ছিল ক্লাস 8-এ থাকতে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই যে কোণগুলা দেখতে পাচ্ছি আমরা, এই কোণগুলা প্রত্যেকটা সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। ঠিক আছে, যদি এগুলা 90 ডিগ্রি হয় তাহলে প্রত্যেকটা ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ। অর্থাৎ AOB, BOC, COD বা AOD, এই প্রত্যেকটা ত্রিভুজই হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো আমরা যখন অঙ্ক করব রম্বসের বেলায় আমার এই তথ্যটা মাথায় রাখবো, এই ত্রিভুজগুলো সমকোণী ত্রিভুজ, এবং এটা আমাদের ব্যবহারও হবে এই অঙ্কটার মধ্যে। দেখো কি কি তথ্য দেওয়া আছে। রম্বসের একটি কর্ণ দেওয়া আছে 10,
আর তো আমরা ধরে নিচ্ছি এই কর্ণটা হচ্ছে বিডি কর্ণ, কারণ রম্বসের কর্ণ দুইটা কিন্তু সমান না, একটা ছোট একটা বড় হয়। তো আমরা এখানে ধরে নিচ্ছি ছোটোটার দৈর্ঘ্য হচ্ছে 10। তো এখানে বিডি ইজ ইকুয়াল টু D1, প্রথম কর্ণ যেহেতু ধরতেছি, ইজ ইকুয়াল টু হচ্ছে 10 মিটার। তাহলে অপর কর্ণকে এসি, তাহলে এসি ইজ ইকুয়াল টু হচ্ছে D2। এই কর্ণটা আমাদের কিন্তু জানা নাই, ঠিক আছে। এবং এই কর্ণটা বের করার জন্য আমাকে একটা মান দেওয়া আছে, এই রম্বসের ক্ষেত্রফল হচ্ছে 120 বর্গমিটার। তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি প্রশ্ন মতে এই যে রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু D1 ইন্টু D2 ইজ ইকুয়াল টু হচ্ছে ক্ষেত্রফল 120, প্রশ্ন বলে দিছে। তাহলে এখান থেকে আমরা মান বসাই দিচ্ছি। D1 এর মান হচ্ছে 10 ইন্টু D2 ইজ ইকুয়াল টু হচ্ছে 120। তো দেখো আমরা জানি 5 দুগুণে 10, এ পাশে 5 গুণ, ওই পাশে গেলে হয়ে যাবে ভাগ। তাহলে 120 ভাগ 5 ইজ ইকুয়াল টু হচ্ছে তাহলে D2 ইজ ইকুয়াল টু হচ্ছে 24। তাহলে এই যে আমাদের অপর কর্ণ কত সেটা আমরা বের করে ফেলছি। এখন প্রশ্ন কী চাইছে, অপর কর্ণ বের করো। এই যে দেখো আমাদের অপর কর্ণ বের হয়ে গেছে। তাহলে অপর কর্ণ হচ্ছে 24 মিটার। এখন আরও চাইছে পরিসীমা বের করো। এখন পরিসীমা মানে কি? পরিসীমা হচ্ছে যে এই রম্বসের 4টা বাহুর যোগফল। এখন এটা আমাদের সুবিধা হচ্ছে যে রম্বসের প্রত্যেকটা বাহুই সমান। যদি আমি একটা বাহু জানি তাহলে প্রত্যেকটা বাহুর মানই আমার জানা হয়ে যাচ্ছে। তো আমার টার্গেট থাকবে একটা বাহু জানা, ধরো এবি বাহুর মান জানা। তাহলে এবি বাহু যদি আমি বের করতে চাই তাহলে এইটা যে একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই বাহুটা আর এই বাহুটা আমাকে জানতে হবে। তো সেটা বের করার উপায় কি? যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই বাহুটা ও এ বাহুটা ও সি এর সমান, এখানে আমি লিখতেছি, জাস্ট এটা অঙ্কের কাজ না, এটা আমাদের বেসিক। ও এ আর ও সি সমান, সেম একইভাবে ও বি আর ওডিও পরস্পর সমান। যদি এরা পরস্পর সমান হয় তার মানে এসি কর্ণের মধ্যবিন্দু হচ্ছে ও, বিডি কর্ণের মধ্যবিন্দু হচ্ছে কি ও, অর্থাৎ এই টুকরাটা আর এই টুকরাটা যদি সমান হয় তাহলে আমি শুধু ও এ কীভাবে বের করতে পারি? তুমি বলো যে ও এ হবে এসি কর্ণের জন্য, তো তাহলে এসি এর অর্ধেক হচ্ছে ও এ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 24 ভাগ 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 12। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের। কেন কীভাবে বের করলাম? যে অর্ধেকটা, যেহেতু এরা সমান। ঠিক একইভাবে যদি আমি ওবি বের করতে চাই তাহলে ওবি হবে সে বিডি এর অর্ধেক। তাহলে বিডি কর্ণের মান হচ্ছে 10 ভাগ 2 করলে এটার মান আসতেছে কত? 5। আবারও বলতেছি, এটাই আমাদের মূল জিনিস। যেহেতু এসি কর্ণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে সেক্ষেত্রে দুইটা সমান খণ্ড, এই খণ্ড আর এই খণ্ড সমান, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি শুধু ও এ হচ্ছে এসি এর অর্ধেক, শুধু ও বি হচ্ছে বিডি এর অর্ধেক। এই কাজটাই আমরা এখানে করছি। তাহলে এখন আমরা এখানে যদি একটা ত্রিভুজ কল্পনা করি, এই ত্রিভুজটা ত্রিভুজ এ ও বি, এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা সমকোণ আমি শুরুতেই বলে রাখছি। তাহলে ত্রিভুজ এ ও বি এ পিথাগোরাসের উপপাদ্যটা আমরা ব্যবহার করতেছি যে এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ও বি স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার। ঠিক আছে, চিত্রটার দিকে আমরা যদি তাকাই বুঝতে পারবো। তাহলে এখানে এ বি ইজ ইকুয়াল টু কী হবে? রুট ওভার ও বি এর মান কত? 5, ও এর মান হচ্ছে 12 স্কোয়ার। তো এখান থেকে আমি একবারে লিখে দিলাম এ বি এর মান হচ্ছে 13। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখন একটা বাহুর দৈর্ঘ্য আমার জানা হয়ে গেছে। এখন আমার পরিসীমা বের করা তো খুব ইজি ব্যাপার। তাহলে এখন আমরা বলতে পারি, তাহলে সুতরাং পরিসীমা কি হবে? যেহেতু 4টা বাহুই সমান, তাহলে পরিসীমা হবে 4 × 13 এত মিটার ইজ ইকুয়াল হচ্ছে 52 মিটার। আনসার। ঠিক আছে, তো আজকে আমরা যে সূত্রগুলো এবং যে অঙ্কগুলো শিখলাম, এই অঙ্কগুলোর সাহায্যে তোমরা সবাই 16.2 অনুশীলনীর, ঠিক আছে, 2, 3, 5, 6, 10 এই কয়েকটা অঙ্ক আজকে যা শিখাইলাম, যে কয়েকটা অঙ্ক আমরা করলাম, ওই বেসিকটাকে কাজে লাগায় তোমরা এই অঙ্কগুলো করতে পারবা। ঠিক আছে, এবং এই অঙ্কগুলো তোমরা নিজেরা কমপ্লিট করে ফেলবা। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবা, আমি ওই অঙ্কগুলো করানোর চেষ্টা করব। তো আজকের ক্লাসে যে অঙ্কগুলো করানো হয়েছে এবার তোমরা খুব ভালোভাবে করো, এবং এখান থেকে আশা করি পরীক্ষায় আসবে চূড়ান্ত মডেল টেস্টের জন্য। তো ওইভাবে নিজেরা প্রিপারেশন নিতে থাকো।